অ্যারোমেটিক কম্পাউন্ড এন্ড অ্যারোমেটিসিটি আজকের টপিক আমার তোমাদের সাথে। অ্যারোমেটিক কম্পাউন্ড এন্ড অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিক কম্পাউন্ড এন্ড অ্যারোমেটিসিটি নিয়ে তোমাদের সাথে আমার আজকের ক্লাস। তো আসো ফার্স্ট অফ অল হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড, যদি আজ করে যে হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড, হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড, যদি এই কোশ্চেনটা করে তাহলে তোমার অ্যান্সার কি? তোমার অ্যান্সার হবে দ্য অর্গানিক কম্পাউন্ড which is coplanar cyclic. The organic compound which is coplanar cyclic has alternative double bond, বা এর থেকে তোমরা যেহেতু স্কুল না, তোমরা তো অন্য ওয়ার্ড ব্যবহার করো, তোমরা বলো যে কনজুগেটেড পাই ইলেকট্রন and 4n plus 2 number pi electron is called aromatic compound. তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনেশনে মানে তোমরা এমন টাইপের একটা ডেফিনেশন দিলা যে ডেফিনেশনের কারণে আরো একটা কোশ্চেনের অ্যান্সার করা পসিবল হবে। একটু রিপিট করি, অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনেশনটা এমন হলো যা অর্গানিক কম্পাউন্ড হুইচ ইজ কোপ্লানার সাইক্লিক, অর্থাৎ এটা সাইক্লিক হতে হবে তবে কোপ্লানার। কনজুগেটেড পাই ইলেকট্রন থাকতে হবে, কনজুগেটেড পাই ইলেকট্রন। কনজুগেটেড পাই ইলেকট্রন মানে কি? কনজুগেশন আর কি, অর্থাৎ আমারটা তোমাকে দিব, তুমি তোমারটা আমাকে দিবা। আমার কাছে কতক্ষণ থাকবে, তোমার কাছে কতক্ষণ থাকবে। কোনো কিছু তোমার কাছে কিছুক্ষণ, আমার কাছে কিছুক্ষণ, কোনো কিছু তোমার কাছে কিছুক্ষণ, আমার কাছে কিছুক্ষণ, এরকমটা। এটা হচ্ছে কনজুগেটেড পাই ইলেকট্রন, মানে কারো কাছেই থাকবে না, কোনো দুইজনের কাছে, কোনো দুইজনের কাছে থাকবে, কখনো এর কাছে কখনো ওর কাছে, কখনো এর কাছে কখনো ওর কাছে, ওই ধরনের পাই ইলেকট্রন। এন্ড সেটা হইতে হবে 4n+2 নাম্বার, তাইলেই সেটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনিশন হিসেবে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, যদিও ডেফিনিশনটা হিসেবে এটা একটু বড় হয়ে গেছে। বাট সুবিধা হচ্ছে যে তোমাকে যখন কোশ্চেন করবে যে why benzene is an aromatic compound, এটা স্কুল লেভেল থেকেই ফেস করে আসতেছো। why benzene is an aromatic compound, তাহলে তুমি খুব ইজিলি এই অ্যান্সারটা দিতে পারতেছো, কারণ তুমি বলবা যে অ্যারোমেটিক কম্পাউন্ড বিকজ benzene is aromatic compound because naphthalene is aromatic compound because pyridine is aromatic compound because, সবার বিকজ এই বিকজ হলো কোপ্লানার সাইক্লিক, ইট ইজ কোপ্লানার সাইক্লিক। it has conjugated pi electron, কনজুগেটেড পাই ইলেকট্রন মানে অ্যাকচুয়ালি অল্টারনেটিভ ডাবল বন্ড। আরেকটা ওয়ার্ড আছে অল্টারনেটিভ ডাবল বন্ড, another ওয়ার্ড হচ্ছে অল্টারনেটিভ ডাবল বন্ড, বুঝতে পারবা একটু পরে। and number 3, it has 4n+2 number pi electrons, and this is benzene. ফার্স্ট অফ অল এটা হচ্ছে কোপ্লানার সাইক্লিক, হ্যাঁ এটা কোপ্লানার সাইক্লিক, একই প্ল্যানে আছে, একটা প্ল্যানেই আছে তারা।
এই সাইক্লিক সেম প্ল্যানে আছে। কোপ্লানার সাইক্লিক দেন হচ্ছে যে কনজুগেটেড পাই ইলেকট্রন অর অল্টারনেটিভ ডাবল বন্ড। অল্টারনেটিভ ডাবল বন্ড মানে কি? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, এটা অল্টারনেটিভ ডাবল বন্ড। অল্টারনেটিভ ডাবল বন্ড অথবা কনজুগেটেড পাই ইলেকট্রন। কনজুগেটেড পাই ইলেকট্রন মানে হলো এই যে এইটাতে পাই ইলেকট্রন আছে। তোমরা জানো যে বেনজিনকে এভাবেও, ও আচ্ছা এটা তো দেখালামই। আরেকটা অপশন হলো এটা, তার মানে এখানে কি হচ্ছে? কনজুগেশন হচ্ছে। এই যে এই পাই ইলেকট্রন এখানে আসতেছে, এই যে আবার এটা আবার এখানে যাচ্ছে, এটাই হচ্ছে কনজুগেটেড পাই ইলেকট্রন। আর অল্টারনেটিভ ডাবল বন্ড কারণ হলো অল্টারনেটিভ মানে ওয়ান আফটার ওয়ান। আর লাস্ট পয়েন্টটা বলছে যে ইট হ্যাজ 4n + 2 নাম্বার পাই ইলেকট্রন। এটা একটা রুল আছে, রুলটা একটু পরেই আসতেছে তোমাদের সামনে। 4n + 2 নাম্বার পাই ইলেকট্রন আছে যে, সেটা কিভাবে এক্সপ্রেস করবা? যে 4n + 2 = 6, 4n + 2 = 6, দ্যাট মিন্স এই 6 পাই ইলেকট্রন এটাই হলো 4n + 2 এর ভ্যালু। তাহলে যে এখানে n = 1 আসবে, n = 1 আসবে, and n can be, n ভ্যালু ক্যান বি মানে n এর ভ্যালু কি হতে পারে? 0, 1, 2, 3 এটসেট্রা। দ্যাট মিন্স হোল নাম্বার, ইন্টিজার আসতে হবে। তাহলে এই তিনটা যারা যারা মেনটেন করবে তারাই অ্যারোমেটিক। বেনজিন, দিস ইজ ওয়াই অ্যারোমেটিক। যদি আস্ক করে বেনজিন অ্যারোমেটিক কেন, যে অ্যান্সার আস্ক করলো যে নেপথালিন অ্যারোমেটিক কেন, যেটা লাস্ট বার আসছে, লাস্ট বার 2019 আসছে নেপথালিন। বেনজিন আসলে ফলোড বাই, বেনজিন আসছে হচ্ছে 18-এ, নেপথালিন আসছে 19-এ। তাহলে বেনজিন আর নেপথালিন যেটা দিয়েই বলে অ্যান্সার এটাই। তবে নেপথালিনের এখানে একটা চেঞ্জ আসবে, বিকজ নেপথালিনের টাইমে 4n + 2 এর ভ্যালু হলো 10 and then n এর ভ্যালু হবে 2, and n এর ভ্যালু 2 ও হতে পারে, সেটা তো বলাই আছে এখানে। তাহলে হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড? 1 মার্ক কোশ্চেন। Why benzene naphthalene aromatic compound? 2 mark question. এই সাইডের থেকে আরেকটা এমসিকিউ আসবে, সেটাও বলে দিচ্ছি। এমসিকিউ আসবে এরকম, স্পেশালি এমসিকিউ আসবে অ্যারোমেটিকের ক্লাসিফিকেশন থেকে। অ্যারোমেটিকের ক্লাসিফিকেশন পার্টটাতে একটা আছে হোমোসাইক্লিক অ্যারোমেটিক। হোমোসাইক্লিক অ্যারোমেটিক মানে হচ্ছে কার্বোসাইক্লিক। হোমোসাইক্লিক হচ্ছে কার্বোসাইক্লিক, হোমোসাইক্লিক হচ্ছে কার্বোসাইক্লিক। বেনজিন বলতে গেলে হোমোসাইক্লিক, ন্যাপথালিন হোমোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে কার্বোসাইক্লিক, দ্যাট মিন্স কার্বন 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 রিং। রিংটা শুধু কার্বন, কার্বন রিং হইলে পরে কার্বোসাইক্লিক আর হোমোসাইক্লিক। আর এর অপোজিটটা হচ্ছে হেটারোসাইক্লিক, এর অপোজিট হচ্ছে হেটারোসাইক্লিক। আর হেটারোসাইক্লিকের এক্সাম্পল গুলা মনে রাখতে হবে কষ্ট করে। এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হেটারোসাইক্লিক, যেটাকে বলে ফুরান।
এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হেটারোসাইক্লিক অক্সিজেনের সাথে সালফার। এবার এটার নাম হচ্ছে গিয়া থায়োফিন। স্যার ওইটা কি ডাবল বন্ড? এইগুলো ডাবল বন্ড, হ্যাঁ। এন্ড সবচেয়ে বেশি যেটা এক্সামে আসবে বা আসে সবচেয়ে বেশি, সেটা হলো বেনজিনের মতোই দেখতে, শুধু এখানে একটা নাইট্রোজেন, একদম সব বেনজিনের মতো। অল্টারনেটিভ ডাবল বন্ড, হেক্সাগোনাল, অল্টারনেটিভ ডাবল বন্ড, হেক্সাগোনাল, সবকিছুই বেনজিন লাইক। শুধু এখানে আছে হলো একটা নাইট্রোজেন। রিং এর ভিতরে শুধু রিং ফর্ম করতে, সেখানে একটা নাইট্রোজেন আছে। রিং ফর্ম করতে যায় একটা নাইট্রোজেন আছে, রিং ফর্ম করতে যায় একটা নাইট্রোজেন আছে। এন্ড এটার নাম হচ্ছে পিরিডিন। অ্যারোমেটিক মানে অর্গানিক পার্টে সবচেয়ে বেশিবার যে এমসিকিউটা আসছে তা হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। সবচেয়ে বেশিবার যে এমসিকিউটা আসছে অর্গানিকের, তার মধ্যে এটা একটা, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যান্সার হচ্ছে পিরিডিন। অ্যান্সার হলো পিরিডিন। দুইটা এমসিকিউ সবচেয়ে বেশি আসছে। একটা এমসিকিউ হলো গিয়া আইসোমারিজমের একটা এমসিকিউ আছে, যে টটোমারিজম শো করে কে, হুইচ অফ দ্য ফলোইং শোজ টটোমারিজম। তার অ্যান্সার থাকে প্রোপানন, অ্যাসিটোন। আর এই এমসিকিউটা যে কোনটা হেটারোসাইক্লিক অ্যারোমেটিক, অ্যান্সার পিরিডিন। এই দুইটা এমসিকিউই সবচেয়ে বেশি টাইম আসছে, মানে রিপিট যদি 2-3 বার হয়ে থাকে তাহলে ওই দুইটা এমসিকিউই হয়েছে পুরো অর্গানিকে। স্যার তাহলে কি ব্যাপারটা এরকম যে ডাবল বন্ড আর লুপের মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকলে সেটা হচ্ছে হেটারোসাইক্লিক? হ্যাঁ, মানে ডাবল বন্ড বলতে কি, মানে কন্ডিশন তো তাকে, মানে যে 3টা কন্ডিশন সেটা মেনে অ্যারোমেটিকে আসা লাগবে। ওই 3টা কন্ডিশন না মেনে কিন্তু কেউ অ্যারোমেটিক হতে পারবে না ফার্স্ট অফ অল। কিন্তু হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক এর ব্যাপারটা হলো যে এই যে রিংটা, এই রিং ফর্ম করতে যায় শুধু কার্বন, এই রিং ফর্ম করছে অনলি কার্বন, এই জন্য এটা হোমোসাইক্লিক কার্বোসাইক্লিক। আর যেটা রিং ফর্ম করতেছে হেটারো এলিমেন্ট আছে, অক্সিজেন হেটারো এলিমেন্ট, সালফার হেটারো এলিমেন্ট, নাইট্রোজেন হেটারো এলিমেন্ট। যদি রিং ফর্ম করে হেটারো এলিমেন্ট দিয়ে, তাহলে ওটা হেটারোসাইক্লিক। এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক। এন্ড মাল্টিপল কম্প্লিশন আসতে দেখা গেছে, মাল্টিপল কম্প্লিশন আসতে দেখা গেছে, তখন বলতেছে যে হেটারোসাইক্লিক কম্পাউন্ড। এখান থেকে থায়োফিন নাই, এটা নিছে 1 আর 3, বলছে ফুরান, পিরিডিন আর নেপথালিন বা অন্য কিছু দিছে, সেখানে দুইটা অ্যান্সার। আরেকটা এমসিকিউ আমার চোখে পড়ছে, এমসিকিউটা এরকম ছিল, থায়োফিন না পিরিডিন না ফুরান, যে কোনো হবে, বলতেছিল যে এর হেটারো এলিমেন্ট কোনটা, এরকম কোশ্চেনও দিয়েছে। তার মধ্যে দেখছো কত চোখখান ওপেন রাখতে হয়, কত বেশি। তো এখন আসো যে আমাকে বলো তো, যে এই কম্পাউন্ডটা যেই কম্পাউন্ডই হোক না কেন, এটা ফেনল মনে করো, এটা চেনো তোমরা, এটা ফেনল, এটা ফেনল। আমাকে একটু বলো যে এটা হোমোসাইক্লিক নাকি হেটারোসাইক্লিক? স্যার হোমোসাইক্লিক। হোমোসাইক্লিক। ভেরি গুড, হ্যাঁ না, হোমোসাইক্লিক, থ্যাংক ইউ। তাহলে এটা হোমোসাইক্লিক, কারণ হচ্ছে তুমি যে কারণে হোমোসাইক্লিক বলছো আর যে কারণে হেটারোসাইক্লিক বলছো, সেই কারণটা হচ্ছে রিং ফরমেশনের উপরে, সাবস্টিটিউয়েন্টের উপরে না তো। এটা হলো রিং ফর্ম করে কে, রিং ফর্ম যদি কার্বন ছাড়া অন্য এলিমেন্ট করে তাহলে সেটা, এটা তো অক্সিজেন আছে ঠিক, কিন্তু এটা তো রিং ফর্ম করে নাই। ভেরি গুড। তাহলে এসো 1 মার্ক দিলাম অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনেশন, 2 মার্ক দিলাম অ্যারোমেটিক কম্পাউন্ড কেন কোনো একটা কম্পাউন্ডকে মেনশন করতে হলে, এন্ড একটা এমসিকিউ ফিক্স করে দিলাম যে এই এই জায়গা থেকে একটা এমসিকিউ আসবে। স্যার কনজুগেট ইলেকট্রন একটু বুঝাবেন আমাকে? পাই ইলেকট্রন, এই তো কনজুগেটেড পাই ইলেকট্রন আর কি। কনজুগেশন মানে হলো রিভার্সিবল,
এই যে তোমার অল্টারনেটিভ ডাবল বন্ডের, ঠিক আছে, এই পাই ইলেকট্রন এই সরে তোমার হচ্ছে গিয়া এই পাই ইলেকট্রন যেটা, এই পাই ইলেকট্রন এটা আরেকটা স্ট্রাকচার। হ্যাঁ, তার মানে এইখানে এই যে এই দুইটা কার্বনের মাঝখানে তোমার হলো গিয়া এই পাই ইলেকট্রনটা আছে, আবার এখন এই দুইটা কার্বনের মাঝে আছে। তার মানে কি এই দুইটা পাই ইলেকট্রন হচ্ছে কনজুগেট ইলেকট্রন, এই দুইটা হলো গিয়া কনজুগেট পাই ইলেকট্রন। তার মানে হলো কনজুগেট পাই ইলেকট্রন মানে কখনো এর কাছে, কখনো এদের কাছে, কখনো এদের কাছে, কখনো এদের কাছে, এই টাইপের ইলেকট্রনই হচ্ছে কনজুগেট। এবার টপিক মুভ করতেছে কিসে? অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিসিটি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি কি কি? নাম্বার ওয়ান হলো স্পেশাল টাইপস অফ আনস্যাচুরেশন। স্পেশাল টাইপস অফ আনস্যাচুরেশন বা স্পেশাল টাইপস অফ আনস্যাচুরেশন, এটা হচ্ছে একটা অ্যারোমেটিসিটি। দ্যাট মিনস ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। কি সেটা? স্পেশাল টাইপস অফ আনস্যাচুরেশন। তো আসো এটা ডেসক্রিপশন কি? ডেসক্রিপশনে বলা হবে এরকম যে অ্যারোমেটিক কম্পাউন্ড হ্যাজ ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ড হ্যাজ কার্বন কার্বন ডাবল বন্ড। In spite of this, aromatic compounds do not undergo addition reaction or do not undergo test of unsaturation. That means bromine test and Bayer test. যারা unsaturated compound like alkene, alkene has carbon carbon double bond also. যারা unsaturated compound like alkene, এদের unsaturation যেটা বা এরা যে unsaturated সেটা ব্রোমিন টেস্ট অথবা বেয়ার টেস্ট করে এক্সামিন করা যায়। অর্থাৎ তুমি ব্রোমিন টেস্ট এন্ড বেয়ার টেস্ট করতে পারবা যারা কিনা অর্ডিনারি অ্যালকিন, যাদের মধ্যে অর্ডিনারি ডাবল বন্ড থাকতেছে, যারা অ্যালকিন তাদেরকে ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট করা যায়। অ্যারোমেটিক কম্পাউন্ডে ডাবল বন্ড আছে কার্বন কার্বন, বাট অ্যারোমেটিক কম্পাউন্ডকে আমরা ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট দিয়ে আইডেন্টিফাই করতে পারি না, বা অ্যারোমেটিক কম্পাউন্ড যে আনস্যাচুরেট সেটা ব্রোমিন টেস্ট বা বেয়ার টেস্ট দিয়ে এক্সামিন করা যায় না। এই কারণে বলা হয়েছে স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন। এই কারণে বলা হয়েছে যেটা হচ্ছে স্পেশাল টাইপস অফ আনস্যাচুরেশন। তার মানে কমন বেনজিন, কমন অ্যারোমেটিক কম্পাউন্ড যেগুলো যে টাইপের রিঅ্যাকশন করে সেই টাইপের রিঅ্যাকশন করবে না। না, অ্যারোমেটিকটা না, মানে এখানে অ্যালিফেটিকের সাথে তার তুলনা করা হয়েছে। অ্যারোমেটিকদের কে অ্যালিফেটিক মানে আমি দেখলাম যে এটা ডাবল বন্ড আছে, মানে অ্যারোমেটিক কম্পাউন্ড মানে ইট হ্যাজ কার্বন কার্বন ডাবল বন্ড, আর কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে তো এটা আনস্যাচুরেটেড। তাহলে এটা আনস্যাচুরেটেড হলেও এটা অর্ডিনারি আনস্যাচুরেটেড না। অর্ডিনারি আনস্যাচুরেটেড না সেটার একটা এভিডেন্স কি, একটা সিমটম কি, সাইন কি? তো বললা যে এটা তো ব্রোমিন টেস্ট বা বেয়ার টেস্ট দেয় না। এটা ব্রোমিন টেস্ট বা বেয়ার টেস্ট দিয়ে এই আনস্যাচুরেশন কে এক্সামিন করা যায় না, তার মানে এটা স্পেশাল টাইপ, এটা অর্ডিনারি টাইপ না। এই জন্য বলছে স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন।
তো এইটার কারণ হিসেবে ছোট্ট একটা রিজন বলা হয়। সেই রিজনটা এভাবে দেওয়া হয় যে নর্মালি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ, কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড লেন্থ, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ 1.54 অ্যাংস্ট্রম, কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড লেন্থ 1.54 অ্যাংস্ট্রম অ্যালকেনে। সেখানে অ্যালকিনের কার্বন কার্বন ডাবল বন্ডের যে লেন্থ সেটা হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। 1.54 অ্যাংস্ট্রম কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, 1.34 অ্যাংস্ট্রম কার্বন কার্বন ডাবল বন্ড। রিমেম্বার এটাও কিন্তু এমসিকিউ হিসেবে দিয়ে দিতে পারে, অর্থাৎ তোমার জানা থাকতে হবে। কার্বন কার্বন ডাবল বন্ড যদি বেনজিনে হয় তাহলে তার লেন্থ 1.39 অ্যাংস্ট্রম। বেনজিনে কার্বন কার্বন ডাবল বন্ড সেখানে 1.39 অ্যাংস্ট্রম। এই কারণে মনে করা হচ্ছে যে এটা না সিঙ্গেল বন্ডে বিহেভ করবে প্রপারলি, না ডাবল বন্ডে বিহেভ করবে প্রপারলি। এটা একটা ইন বিটুইন বিহেভ করবে, মানে এটা না পিওর সিঙ্গেল বন্ড না পিওর ডাবল বন্ড, যেহেতু এটার বন্ড লেন্থটা হচ্ছে দুইটা বন্ডের মাঝে, তাই বলা যাবে যে তাহলে এটা তোমার হলো যে একটু ডিফারেন্ট অ্যাটিটিউড করতেই পারে। তাহলে এটার অ্যাটিটিউডটা ডিফারেন্ট কেন? কেন ব্রোমিন টেস্ট ব্যাড টেস্ট দেয় না? কেন এটার আনস্যাচুরেশনটা মানে স্পেশাল টাইপ? তো সেটা বললাম যে এটা এই কারণে একটা কারণ হতে পারে যে যেহেতু বন্ড লেন্থ এক না, তার মানে অ্যাটিটিউড ডাবল বন্ড সিঙ্গেল বন্ডের মাঝখানে হওয়াটাই নর্মাল। নাম্বার টু হচ্ছে বলা হচ্ছে যে ক্যারেক্টারাইজ সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অবশ্য আরো ক্লিয়ার করে বলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। reaction characterize electrophilic substitution reaction. That means aromatic compound যারা এরা electrophilic substitution দেয় instead of addition reaction। যদিও তোমরা প্রিভিয়াস ক্লাসে দেখছো যে তিনটা এডিশন রিঅ্যাকশন দিছে, বাট ওটা হলো স্পেশাল কেস। কিন্তু মোস্ট অফ দ্য টাইম অথবা জেনারেলি যারা অ্যারোমেটিক এরা দিবে হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড কি ধরনের রিঅ্যাকশন দেয়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। অ্যারোমেটিক কম্পাউন্ডের রিঅ্যাকশন নরমালি কি হয়? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এন্ড দিস ইজ ইউ মাস্ট নিড টু রিমেম্বার, তোমাদের মনেই রাখতে হবে যে অ্যারোমেটিক কম্পাউন্ডরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেয়। তাহলে এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়। তার মানে এখানেও তারা অ্যালিফেটিক অ্যালকিন থেকে আলাদা। নাম্বার 3 রেজোনেন্স। স্যার এটার কারণটা কি স্যার? মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেওয়ার কারণ? ভালো কথা বলছো, ওটার কারণটা শেয়ার করে আসিনি না। ওটার কারণটা হচ্ছে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। ওটার কারণটা হচ্ছে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বেনজিনের ইলেকট্রন বা অ্যারোমেটিক কম্পাউন্ডের ইলেকট্রন ডিলোকালাইজ থাকে। কি অবস্থা থাকে? ডিলোকালাইজ থাকে। তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডের যে ইলেকট্রন বা পাই ইলেকট্রন গুলো সেগুলো ডিলোকালাইজ হয়ে থাকে। তো ইলেকট্রন যখন ডিলোকালাইজ থাকে, ইলেকট্রন ডিলোকালাইজ হয় মানে কি জন্য? ইলেকট্রন ডিলোকালাইজ হয় হচ্ছে একটা কম্পাউন্ডকে স্টেবিলিটি দেওয়ার জন্য। ইলেকট্রন ডিলোকালাইজ হয় কম্পাউন্ডটাকে স্টেবল করার জন্য। তো অ্যারোমেটিক কম্পাউন্ডের ইলেকট্রন ডিলোকালাইজ হুইচ বা বিকজ অফ হুইচ অ্যারোমেটিক কম্পাউন্ডস আর স্টেবল, এবং যার কারণে অ্যারোমেটিক কম্পাউন্ডটা স্টেবল। আর স্টেবল বলে এরা এডিশন দিবে না। স্টেবল
তো এরা কি দিবে না, অ্যাডিশন দিবে না। কারণ যদি অ্যাডিশন দেয় তাহলে তো সে অ্যারোমেটিক আর থাকলো না, তার জন্য সে কি করবে না, অ্যাডিশন দিবে না। কারণ তার ইলেকট্রন অ্যাডিশন থেকে সে বাঁচবে কি করে, তাহলে অ্যাডিশন থেকে বাঁচালো কে তাকে, সেটা হলো গিয়ে ডিলোকালাইজড ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন ডিলোকালাইজ, সে কারণে এটা স্টেবল, স্টেবল বলে এটা আর এডিশন দেয় না। তো এডিশনের না দিলে তো একটা টাইপ তো আসতে হবে তাকে, তো তখন দেয় হচ্ছে সাবস্টিটিউশন। নাম্বার 3 সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স একটা প্রপার্টির নাম। রেজোনেন্সটা হচ্ছে একটা প্রপার্টি। রেজোনেন্স হলো একটা প্রপার্টি যেটা we can show in aromatic compound. অর্থাৎ aromatic compound shows resonance property. Aromatic compound show resonance property. তো কোন প্রপার্টিকে রেজোনেন্স প্রপার্টি বলা হচ্ছে, যে প্রপার্টির কারণে বেনজিনের এই স্ট্রাকচার এন্ড এই স্ট্রাকচার দুইটাই অ্যাপ্রুভাল দেওয়া আছে। অর্থাৎ এক্সরে পরীক্ষায় এক্সরে এক্সামিনে বেনজিনের এটা এন্ড এটা দুইটাই অবজার্ভ করা যায়, এন্ড এই দুইটাই অ্যাপ্রুভাল দেওয়া আছে, অ্যাপ্রুভড। তার মানে কি, এটা হলো ওরিয়েন্টেশন অফ পাই ইলেকট্রন, এটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ পাই ইলেকট্রন। এই ওরিয়েন্টেশনটাকে বলে রেজোনেন্স, এই ওরিয়েন্টেশনকে বলে রেজোনেন্স। আর রেজোনেন্সের কারণে আমরা বেনজিনকে যেভাবে দেখাই সেটা হচ্ছে এটা, আর ওটা হলো হাইব্রিড বেনজিন বা হাইব্রিড ফর্ম অফ বেনজিন। তাহলে রেজোনেন্স প্রপার্টি একটা প্রপার্টি যেটা আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডে অবজার্ভ করি। তাহলে অ্যারোমেটিসিটি বা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক কম্পাউন্ডের পয়েন্টস গুলো হচ্ছে এক এক করে স্পেশাল টাইপ অফ আনস্যাচুরেশন, একটা পয়েন্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, একটা হচ্ছে গিয়ে রেজোনেন্স, আরেকটা আছে স্যার রেজোনেন্সের ডেফিনেশন চাইলে কি লিখবো? রেজোনেন্সের ডেফিনেশন চাওয়ার এক্সপেকটেশন নাই, তারপরে যদি চাই সাপোজ, তাহলে তুমি বলবা রেজোনেন্স হচ্ছে ডিফারেন্ট ওরিয়েন্টেশন অফ পাই ইলেকট্রন ইন অ্যারোমেটিক কম্পাউন্ড। ওরিয়েন্টেশন ওয়ার্ডটা দিয়ে এটা ইয়ে করে দিয়ে আসবা। নাম্বার 4 সেটা হলো হাকেল রুল। আর তা হলো হাকেল রুল। তোমরা ইন দ্য মিন টাইম যেটা দেখলা যে 4n + 2 নাম্বার অফ পাই ইলেকট্রন, 4n + 2 নাম্বার অফ পাই ইলেকট্রন থাকার যে রুল, এটাই হলো হাকেল রুল। 4n + 2 নাম্বার ইলেকট্রন থাকতে হয় যে রুলটা, সেই রুলটাই হলো হাকেল রুল। অ্যারোমেটিক কম্পাউন্ড has 4n + 2 number of pi electron, which is Hakel rule. Where n = 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এক্সেট্রা। n এর ভ্যালু 0 ইভেন, হ্যাঁ, 0 1 2 3 এক্সেট্রা। তাহলে 4n + 2 এর ভ্যালু, 4n + 2 এর ভ্যালুটা 4n + 2 n = 0 হলে 4n + 2 এর ভ্যালু হচ্ছে 2, n = 1 হলে 4n + 2 এর ভ্যালু 6, n = 2 দেন এটা 10, n = 3 দেন এটা 14, দেন এটা 14। তার মানে 4n + 2 ইলেকট্রন = 2 6 10 14, and these numbers are also known as Hakel number. These numbers are also known as Hakel number. So এরকম একটা MCQ আসবে বা আসবার পসিবিলিটি থাকে যে which of the following is correct Hakel number, which of the following is Hakel number। তাহলে অপশনগুলো 2 6 10 14 18 22, অর্থাৎ 2 দিয়ে স্টার্ট, তারপরে 4 করে অ্যাড হবে, 2 দিয়ে স্টার্ট বাট পরবর্তীতে 4 4 করে অ্যাড হবে। এটা তুমি ভেরিফাই করতে পারো 4n + 2 এর ভ্যালু দিয়ে। কোনো একটা নাম্বার মাঝখান থেকে হঠাৎ করে 32, এটা কি হাকেল নাম্বার অর নট?
তো তুমি চেক করতে চাচ্ছ যে 4n + 2 = 32, তাহলে 4n = 30, তার মানে n এর ভ্যালু ফ্র্যাকশনে চলে আসবে, তার মানে এটা কি না, হাকেল নাম্বার না। তো এভাবেও তুমি চেক করতে পারো যে এটা হাকেল নাম্বার কিনা। তো এই হাকেল নাম্বার মানে মেনটেন করে, হাকেল রুল ফলো করতে হয় অ্যারোমেটিক কম্পাউন্ডের, এটাও একটা ক্যারেক্টারিস্টিক। So these are the aromaticity, or these are the characteristics of aromatic compound. তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ড যে কটা এডিশন রিঅ্যাকশন দিছে বা বেনজিন যে এডিশন রিঅ্যাকশন গুলো দিছে আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখালাম, তাহলে ওগুলা সে কি করছে, অ্যারোমেটিসিটি অবে করে নাই, অ্যারোমেটিসিটি ফলো করেনি। এমন একটা কোশ্চেন বোর্ডে এসেছিল, তোমাদেরকে বলতে পারি আমি, যে এডিশন দেওয়া ছিল একটা, সাবস্টিটিউশন দিয়ে দেওয়া ছিল একটা, দুইটা দিয়ে বলতেছিল যে কোনটার ক্ষেত্রে অ্যারোমেটিসিটি মানা হয়েছে। দেখছো অবস্থা, একটা এডিশনও দিছে, একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিয়ে বলতেছে যে কোন রিঅ্যাকশনের টাইমে বেনজিন অ্যারোমেটিসিটি মানে মেনে চলছে। দেখছো, ওই ধরনের কোশ্চেন চলে আসে তখন। যাই হোক, এবার আমরা যাচ্ছি হচ্ছে বেনজিনের রিঅ্যাকশনে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন, electrophilic substitution reaction of benzene, electrophilic substitution reaction of benzene, বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো দেখবো এখন। নাম্বার 1, সেটা হচ্ছে হ্যালুসিনেশন। আর তা হলো হ্যালুসিনেশন। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ওয়ান অফ দা মেজর এক্সাম্পল হচ্ছে হ্যালুসিনেশন। রিঅ্যাকশনটা হচ্ছে বেনজিন ভার্সাস হ্যালোজেন। হ্যালুসিনেশন হচ্ছে বেনজিনের, তো বেনজিন ভার্সাস হ্যালোজেন। তবে একটা জিনিস নোটিস করবা, যতগুলো সাবস্টিটিউশন রিঅ্যাকশন বেনজিন দিবে সবই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এবং সেই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে কোনো ক্যাটালিস্টের প্রেজেন্সে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দিবে তবে বেনজিন সেটা দিবে ক্যাটালিস্টের প্রেজেন্সে। আর ক্যাটালিস্ট যেটা দেওয়া হবে সেটা নিজেই ইলেকট্রোফাইল, যে ক্যাটালিস্ট ইউজ হবে সেগুলো নিজেরাই ইলেকট্রোফাইল। ক্যাটালিস্ট যারা এখানে তারা নিজেরাও ইলেকট্রোফাইল। তো ক্লোরিনের সাথে যে ক্যাটালিস্টটা থাকবে সেই ক্যাটালিস্টে লেখা থাকবে লুইস অ্যাসিড, অর্থাৎ ক্যাটালিস্ট স্পেসিফিক করে নাও দিতে পারে, শুধু লেখা থাকতে পারে লুইস অ্যাসিড। তোমাদের জানা থাকবে যে লুইস অ্যাসিড মানে ইলেকট্রোফাইল, তোমাদের জানা থাকবে লুইস অ্যাসিড মানে ইলেকট্রোফাইল, তোমাদের জানা থাকতে হবে যে লুইস অ্যাসিড হচ্ছে যার যে কিনা কি করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়, লুইস অ্যাসিড হচ্ছে যে কিনা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়। তাহলে এখানে অ্যারোর উপরে লুইস অ্যাসিড দেখতে পারো তোমরা। তবে এখানে ফেরিক ক্লোরাইড মানে হ্যালোজেনেশন মানে হলো ক্লোরিন তো থাকবেই, ক্লোরিনের ক্যাটালিস্ট হিসেবে ফেরিক ক্লোরাইড থাকারও চান্স থাকবে। তবে আমার নজরে আসে যে ফেরিক ক্লোরাইডটাকে অনেক সময় উইথড্র করে মেনশন করে না করে ওই জায়গাতে লুইস অ্যাসিড লিখে, অর্থাৎ ফেরিক ক্লোরাইডটা একটা লুইস অ্যাসিড, ফেরিক ক্লোরাইডই হচ্ছে একটা লুইস অ্যাসিড। যারা ট্রানজিশন মেটাল আয়ন তারা সবাই লুইস অ্যাসিড। তবে ভাববা যে তাহলে কি যে কোনো টাইমে এখানে ইউজ করতে পারবো, না এমনটা আবার না। এক একটা রিঅ্যাকশনের এক একটা চয়েস আছে। তাহলে ফেরিক ক্লোরাইড এখানে মেনশন থাকতেও পারে, ফেরিক ব্রোমাইডও থাকতে পারে, সমস্যা নাই তাতে, কিন্তু ওটা মেনশন না করে লুইস অ্যাসিড বলা থাকবে। তোমরা মনে রাখো যে লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রোফাইল, যার কিনা ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে। রিঅ্যাকশন ভেরি সিম্পল, বেনজিনের সাথে ক্লোরিনের রিঅ্যাকশনে প্রডিউস হবে ক্লোরোবেনজিন, আর প্রডিউস হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্রডিউস হবে ক্লোরোবেনজিন আর হাইড্রোজেন ক্লোরাইড।
মনে রাখবা বেনজিন যতটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন দিবে সেখানে বেনজিনের ইয়ে থেকে মানে বেনজিনের পক্ষ থেকে হাইড্রোজেন যাবে। বেনজিন যে সাবস্টিটিউশন গুলো দিবে সেখানে বেনজিনের কি সাবস্টিটিউট হবে? হাইড্রোজেন। বেনজিন সাবস্টিটিউশন দিতেছে, বেনজিনের কিছু তো ডিসপ্লেস হওয়া লাগবে, বেনজিনের ডিসপ্লেস হবে হলো হাইড্রোজেন। তাহলে বেনজিনের ডিসপ্লেস হবে হাইড্রোজেন, আর সেটা কে ডিসপ্লেস করবে? দুইটা ক্লোরিনের একটা ক্লোরিন। কে ডিসপ্লেস হবে? হাইড্রোজেন, এবং সেটা করবে কি? একটা ক্লোরিন করবে। তাহলে এইভাবে সে ক্লোরোবেনজিন করলো, আর ওই হাইড্রোজেন পরবর্তীতে আরেকটা ক্লোরিনের সাথে অ্যাড হয়ে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। অর্গানিকের নেচারে যেটা সবসময় দেখবা, যে একটা পক্ষ যদি হাইড্রোজেন দেয় এবং সেটা হাইড্রোজেন প্লাসই তো দিবে, কোন পক্ষ যদি হাইড্রোজেন দেয় কিংবা হাইড্রোজেন প্লাস দেয়, তাহলে মনে রাখবা অন্যজন ওয়েট মাইনাস দিয়ে সেটাকে পানি বানাবে, আর না হলে ক্লোরিন মাইনাস দিয়ে তার HCl বানাবে। 0.1%ও এর ব্যতিক্রম হবে না। 0.1% এক্সেপশন নাই আমার এই কথার। অ্যারোমেটিক বা বেনজিনের সাইডের থেকে এইচ আসবে, অ্যারোমেটিক বা বেনজিন এই দিক থেকে হাইড্রোজেন, আর অন্য দিক থেকে দেখবা শুধু ওইচ আর ক্লোরিন নিয়ে বাই প্রোডাক্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা বাই প্রোডাক্ট ওয়াটার হবে। তাহলে এটা হইতেছে যে বেনজিনের হ্যালোজেনেশন রিঅ্যাকশন, এন্ড ইট ইজ ভেরি ভেরি ভাইটাল রিঅ্যাকশন। এটা অনেক ভাইটাল রিঅ্যাকশন, কারণটা আরো পরে বুঝতে পারবা, শুধু আপাতত জানো যে এটা খুব ভাইটাল। অর্থাৎ তোমরা একটা জিনিস মানতেই হবে, তোমরা এলিফেটিকেও দেখবা অ্যারোমেটিকেও দেখবা, কনভার্সন করতে গেলে তোমাদের স্কুল লাইফের কথা যদি একটু মনে করে দেখো, হাইড্রোকার্বন থেকে যদি তুমি কোনো কনভার্সনে যাও, তোমরা একটু মনে করে দেখো, হাইড্রোকার্বন থেকে যদি কনভার্সনে যাও আগে ক্লোরিন আনতে হয়। অর্থাৎ ক্লোরিন কি করে? আগে জায়গা তৈরি করে। তাহলে এটা হচ্ছে হ্যালোজেনেশন রিঅ্যাকশন বেনজিনের, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। সেকেন্ড রিঅ্যাকশনটার নাম হলো নাইট্রেশন। রিঅ্যাকশন হিসেবে রিঅ্যাকশনটার নাম হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন তুমি XYZ যার করো খুশি, কিন্তু কন্ডিশন হলো এই দুইটা জিনিস থাকতে হয়, নাইট্রিক অ্যাসিড এন্ড সালফিউরিক অ্যাসিড। নাইট্রেশন তুমি করতে পারো XYZ যে কোনো কম্পাউন্ডে, তবে সেটা নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের মানে নাইট্রেটিং রিয়েজেন্ট বলে এদেরকে। নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড হচ্ছে নাইট্রেটিং রিয়েজেন্ট। তো নাইট্রেশন করলে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড দিয়েই করতে হবে। এখন তুমি সেই নাইট্রেশন করতেছো কার? বেনজিনের। বেনজিনের নাইট্রেশন মানে নাইট্রেটিং রিয়েজেন্ট হলো নাইট্রিক অ্যাসিড, আর এখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে ক্যাটালিস্টের কাজ করতেছে। তাহলে বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে যেটা প্রডিউস হবে সেটা হলো গিয়ে নাইট্রোবেনজিন এন্ড ওয়াটার। যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে নাইট্রোবেনজিন প্লাস ওয়াটার। একটু আগে তোমাদেরকে আমি বললাম যে ওয়াটার অথবা HCl বাই প্রোডাক্ট, এখন তো মানতে বাধ্য হবা। তার মানে কি এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে কি আছে? OH আর NO2। OH আর NO2 দেখেও বুঝতে হবে এটা নাইট্রিক অ্যাসিড। OH NO2 দেখে মনে করে ধরে নিতে হবে যেটা নাইট্রিক অ্যাসিড। তাহলে একই ঘটনা ঘটছে, এই যে H তার পক্ষ থেকে দিবে, H আর OH কি হবে? ওয়াটার। তাহলে হাইড্রোজেনটা ডিসপ্লেস করবে কে? NO2। তো এভাবে কি হবে? নাইট্রোবেনজিন প্রডিউস হলো। দিস ওয়েতে কি হলো? নাইট্রোবেনজিন প্রডিউস হলো। তাহলে বেনজিন আর নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে কি হবে? নাইট্রোবেনজিন হবে। তাহলে যে কোনো কম্পাউন্ডকে যদি তুমি নাইট্রেশন করো, তাহলে তোমার সাবস্টিটিউয়েন্ট হিসেবে এটাই আসবে।
সাবস্টিটিউট হিসেবে কে আসবে? NO2 আসবে। এবং NO2 কাকে ডিসপ্লেস করে আসবে? হাইড্রোজেনকে ডিসপ্লেস করে আসবে। তো এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে নাইট্রেশন রিঅ্যাকশন। তবে আমাদেরকে এই নাইট্রেশন রিঅ্যাকশনের মেকানিজম জানতে হবে। এই রিঅ্যাকশনের মেকানিজমটা আমাদেরকে মানে শো করতে হবে, এন্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এসো আমরা এবারে এটা দেখবো হচ্ছে যে মেকানিজম। মেকানিজম মানে কি করে বেনজিন নাইট্রোবেনজিনে গেল, মেকানিজম অফ রিঅ্যাকশন আর কি যেটাকে বলে। এই রিঅ্যাকশন মেকানিজমটা হলো এরকম, এখানে ফার্স্টে যেটা হয় H2SO4 আর নাইট্রিক অ্যাসিড, H2SO4 এন্ড নাইট্রিক অ্যাসিড তারা আগে মিলে ওয়াটার প্রডিউস করে। H2SO4 আর নাইট্রিক অ্যাসিড তারা মিলে ওয়াটার প্রডিউস করে। এই জায়গায় সে দেয় H আর ও দেয় OH মাইনাস। এই H আর OH এ কি হইছে? ওয়াটার। তোমাদেরকে ওই সময় যে বলছিলাম এই H আর ওই OH, এটা ফলস, ওইটা ওইভাবে বোঝানোর জন্য বোঝানো হয়েছে। অ্যাকচুয়ালি হলো যে ওইটা হইছে মানে সেটাকে কে কি লস করছে সেটা দেখে, কিন্তু আসলে ঘটনাটা এইভাবে ঘটে নাই যে এ H দিছে তার H আর ওর OH মিলে ওয়াটার হয়েছে, এমনটা না। রিঅ্যাকশন শেষে তার কাছ থেকে H গেছে, ওর কাছ থেকে OH গেছে, এইটা ঠিক, কিন্তু ওটা এভাবে ঘটে নাই। ঘটনাটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিডের ওয়েস্টটা দিবে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডটা একটা অ্যাসিড, সে কেন ওয়েস্ট দিবে? নাইট্রিক অ্যাসিডটা একটা অ্যাসিড, সে কেন দিবে, ওয়েস্ট দিবে? সে কি কন্টিনিউয়াসলি ওয়েস্ট দিবে? নো চান্স, সে ওয়েস্ট দেওয়ার কথা তো ছিল না। আসলে সালফিউরিক অ্যাসিড H দিয়ে তাকে বাউন্ড করতে ওয়েস্ট দিতে। তোমাদেরকে কিছুদিন আগে এর মধ্যে আমি একদিন বলছিলাম যে একটা স্ট্রং অ্যাসিড থাকলে, তোমাদেরকে না আমার কাদেরকে যেন বলছিলাম, দুইটা অ্যাসিড থাকলে যেটা স্ট্রং অ্যাসিড সে অ্যাসিডে বিহেভ করবে, আর যেটা উইক অ্যাসিড সে বেজে বিহেভ করবে। তাহলে এইটার বলতে এইভাবে আসলে ওয়াটারটা হয়। তো ওয়াটার হওয়ার পরে এর কাছ থেকে যখন OH মাইনাস আয়ন চলে গেছে, তখন তার কাছে আছে NO2 প্লাস আয়ন, যেটা একটা ইলেকট্রোফাইল। যারা পজিটিভ তারা ইলেকট্রোফাইল। অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের যে OH মাইনাস আর NO2, এইটা প্লাস আর এটা মাইনাস। আচ্ছা, আর সালফিউরিক অ্যাসিড H দিয়ে থাকছে তার কাছে HSO4 মাইনাস, তার কাছে থাকতেছে HSO4 মাইনাস। এন্ড দিস ইজ ওয়াই একটা কোশ্চেন আসবে, কোশ্চেনটা হলো যে নাইট্রেশন রিঅ্যাকশনে কেন সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় কনসেন্ট্রেটেড? এগুলো হচ্ছে কনসেন্ট্রেটেড, মনে রেখো। কোশ্চেনটা করবেই যে নাইট্রেশন রিঅ্যাকশনে কেন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়, কারণ এটা দেখে তো সালফিউরিক অ্যাসিডের রোল কি সেটা বোঝাই যায় নাই, বাট এখন বোঝা যাচ্ছে যে সালফিউরিক অ্যাসিড না থাকলে তো হইতোই না। সালফিউরিক অ্যাসিড না থাকলে নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রো গ্রুপ প্রডিউসই হইতো না, তাহলে তো নাইট্রেশনই হইতো না। কি হলো? নাইট্রো গ্রুপ প্রডিউস হলো, যেটা কিনা একটা ইলেকট্রোফাইল। তার মানে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড মিলে ওয়াটার ফর্ম করে, এন্ড করলে একটা ইলেকট্রোফাইল হয়, একটা নিউক্লিওফাইল হয়। তবে রিঅ্যাকশন হলো ইলেকট্রোফিলিক। তাই এই বেনজিনকে কে অ্যাপ্রোচ করবে? NO2 প্লাস। বেনজিনকে কে অ্যাপ্রোচ করবে? ইলেকট্রোফাইল অ্যাপ্রোচ করবে। এই যে ইলেকট্রোফাইলের নজর কোন দিকে? পাই ইলেকট্রনের দিকে। ইলেকট্রনের চোখ পড়ছে কোথায়? পাই ইলেকট্রনের দিকে। NO2 গ্রুপ বেনজিনকে অ্যাটাক করছে, অ্যাপ্রোচ করছে NO2 গ্রুপ। যখন NO2 গ্রুপ তার সাথে অ্যাড হয়, দেন এই যে NO2 অ্যাড হইছে, NO2 অ্যাড হইছে পাই ইলেকট্রন নিয়ে,
তাহলে পাই ইলেকট্রন তো বেনজিনের কাছ থেকে বেনজিন লস তো করছে পাই ইলেকট্রন, তাই এই যে বেনজিনের পুরা পাই পাই সার্কেলটা নাই, পুরা পাই সার্কেলটা নাই, অর্থাৎ পাই সার্কেল থেকে কিছু ইলেকট্রন নাইট্রোর দিকে চলে গেছে, এই জন্য পাই সার্কেলটা প্লাস হয়ে গেছে। এইখানে আমি হাইড্রোজেনটা দেখাচ্ছি, তবে এই হাইড্রোজেন আগেই ছিল। তার মানে কি এই নাইট্রো এইখানকার হিসেবে নাইট্রো হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে, নাইট্রো হাইড্রোজেনকে ডিসপ্লেস করছে, কিন্তু ডিসপ্লেস হওয়ার আগে এরকম একটা অবস্থা তৈরি হয় যখন নাইট্রো তার পজিশনে চলে আসছে কিন্তু হাইড্রোজেন তার পজিশন ছাড়ে নাই। নাইট্রোজেন তো চলে আসছে পাই ইলেকট্রনের সাথে ডিল করা, পাই ইলেকট্রনের সাথে তার ডিল, সে হিসেবে সে এসে গেছে। তাহলে যার যাওয়ার কথা সেও আছে, যার আসার কথা সেও আছে, এরকম একটা অবস্থাকে আমরা বলি কমপ্লেক্স, আর এটার নাম হলো সিগমা কমপ্লেক্স। এটাকে বলা হয়ে থাকবে সিগমা কমপ্লেক্স। এই স্টেটটাকে বলবো সিগমা কমপ্লেক্স, স্টেটটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। এন্ড দ্য লাস্ট অফ অল কি হবে দেখো, এই তো সিগমা কমপ্লেক্স, আবার ড্র করছি সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্সে ড্র করা হয়েছে। এইবার ওই যে HSO4 মাইনাস যে ক্যাটালিস্ট সালফিউরিক অ্যাসিড, HSO4 মাইনাস হয়ে আছে, যে কিনা প্রোটনটা মনে করবা যে সে আসলে কাজটা হওয়ার জন্য প্রোটনটা কি করছে, লোন দিছে, কাজটা হওয়ার জন্য সে প্রোটনটা তার কাছ থেকে লোন দিছে, সে এখন এটাকে আবার ফিরিয়ে নিবে। এই কি করবে, এই যে এটা ফিরিয়ে নিবে, এই এইচটাকে ফিরিয়ে নিবে, এই এইচটাকে এইচ প্লাস হিসেবে নিবে, নিবে কি হিসেবে, এইচ প্লাস, অর্থাৎ এই এইচটা যাওয়ার সময় ইলেকট্রন রেখে যাবে, এইচটা যাওয়ার সময় কিন্তু ইলেকট্রন রেখে যাবে, এইচ যাবে এইচ প্লাস হিসেবে। তো সালফিউরিক অ্যাসিড তখন H2SO4 হিসেবে আগের অবস্থায় ফিরে আসবে। আসারই কথা, ক্যাটালিস্ট তো তাই করে। তাইলে এই যে নাইট্রো, সে তো এসে গেছেই অলরেডি, পাই ইলেকট্রন বা পাই 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 সার্কেল থেকে যে ইলেকট্রন লস হয়েছিল সেটা এইচ প্লাস এইচ যাওয়ার সময় দিয়ে গেছে, তাহলে পাই সার্কেল আবার কমপ্লিট। এন্ড দিস ওয়েতে বেনজিন থেকে নাইট্রোবেনজিন প্রডিউস হয়। এটাই বলে, এটাই হচ্ছে নাইট্রেশন মেকানিজম অফ নাইট্রেশন। এন্ড এটাই হচ্ছে নাইট্রেশনের মেকানিজম, রিমেম্বার। তাহলে এটা হচ্ছে নাইট্রেশন রিঅ্যাকশন ফার্স্ট অফ অল, এন্ড এটা হচ্ছে তার মেকানিজম। ফার্স্টে ইলেকট্রোফাইল প্রডিউস হবে, দেন সিগমা কমপ্লেক্স প্রডিউস হবে, এন্ড শেষ পর্যন্ত নাইট্রোবেনজিন প্রডিউস হবে। এটাই হচ্ছে নাইট্রেশন অফ বেনজিন, রিমেম্বার। One more, number 2, yeah sorry number 3, নাম্বার 3 সেটা হলো ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। তা হলো ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন, ওটা হলো ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। নাইট্রেশন এন্ড ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন একসাথে মনে করো আসবার এক্সাম্পল আছে না, অর্থাৎ নাইট্রেশন এন্ড ফ্রিডেল ক্রাফট টুগেদার। ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন আমরা তো ডিসকাস করতেছি হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন।
আমরা ডিসকাস করতেছিলাম সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন, এর মাঝখানে ফিডল ক্যাপ রিঅ্যাকশন তার একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ বেনজিন অলসো। তবে এটা তাহলে এটা কোন রিঅ্যাকশন? সাবস্টিটিউশনের মধ্যে জানিলাম হ্যালোজেনেশন একটা রিঅ্যাকশন, জানলাম নাইট্রেশন একটা রিঅ্যাকশন, তাহলে এটা কোনটা? এই রিঅ্যাকশনের তো এরকম একটা নাম থাকবে, এই রিঅ্যাকশনটার নাম হলো অ্যালকাইলেশন এন্ড অ্যাসাইলেশন। অ্যালকাইলেশন এন্ড অ্যাসাইলেশন, ফিডল ক্যাপ অ্যালকাইলেশন, ফিডল ক্যাপ অ্যাসাইলেশন। যেটা অ্যালকাইলেশন, সেটা হচ্ছে এরকম, বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন, বেনজিন ভার্সাস অ্যালকাইল হ্যালাইড, বেনজিন প্লাস অ্যালকাইল হ্যালাইড, বেনজিন প্লাস অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন। এখানে ক্যাটালিস্ট হচ্ছে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইজ ক্যাটালিস্ট হেয়ার, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে ক্যাটালিস্ট, এন্ড এখানে প্রোডাক্ট হবে অ্যালকাইল বেনজিন। প্রোডাক্ট অ্যালকাইল বেনজিন বলে এটা নাম দেওয়া হয়েছে অ্যালকাইলেশন। হ্যালোজেন আসছে হ্যালোজিনেশন, নাইট্রো আসছে নাইট্রেশন, তা অ্যালকাইল আসছে অ্যালকাইলেশন। আর হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে কি হবে? হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে কি হবে? হাইড্রোজেন হ্যালাইড। হাইড্রোজেন কার কাছ থেকে আসছে? বেনজিনের কাছ থেকে। তাহলে বেনজিনের কি ডিসপ্লেস হয়? হাইড্রোজেন। হাইড্রোজেনের সাথে কি অ্যাড হয়? হ্যালোজেন। দেখছো, এটা অ্যালকাইলেশন জেনারেল করলে, বাট একটা এক্সাম্পল, এর এক্সাম্পল হচ্ছে বেনজিন থাকবে, অ্যালকাইল হ্যালাইডকে রিপ্রেজেন্ট করতেছে মিথাইল ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইডকে রিপ্রেজেন্ট করবে মিথাইল ক্লোরাইড, এন্ড এটা ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সেই হবে। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রোফাইল, সেটা আমরা জানি। তাহলে এখানে যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে মিথাইল বেনজিন প্লাস হাইড্রোজেন ক্লোরাইড। বলছিলাম না যে ওয়াটার অথবা হাইড্রোজেন ক্লোরাইড কম্পালসারি? মেইনলি হলো মিথাইল বেনজিন। মিথাইল বেনজিন কম্পাউন্ডের নাম হচ্ছে টলোইন। মিথাইল বেনজিন কম্পাউন্ডের নাম হচ্ছে টলোইন। তার মানে এটা অ্যাকচুয়ালি বেনজিন টু টলোইন। বেনজিন টু টলোইন রিঅ্যাকশন বিটুইন বেনজিন মিথাইল ক্লোরাইড প্রডিউস হয় মিথাইল বেনজিন হুইচ ইজ টলোইন। এটা হচ্ছে ফিডল ক্যাপ অ্যালকাইলেশন। দিস ইজ ফিডল ক্যাপ অ্যালকাইলেশন। আরেকটা হচ্ছে অ্যাসাইলেশন। ফিডল ক্যাপ অ্যাসাইলেশন, যেটা রিঅ্যাকশন হলো বেনজিন থাকবে আর থাকবে আর সিও হ্যালোজেন, আর সিও এক্স। এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর এটা হলো অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল হ্যালাইড মানে অ্যাসিড হ্যালাইড। এটা অ্যাকচুয়ালি ছিল হলো RCOOH, অ্যাকচুয়ালি RCOOH। এই RCOO এর ওয়েট সরে গেছে, সেখানে একটা হ্যালোজেন আসছে, তাই এটা একটা অ্যাসিডের ডেরিভেটিভ। অ্যাসিডের ডেরিভেটিভ হ্যালোজেন আছে, এই কারণে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড, তো এটাকে বলে অ্যাসাইল হ্যালাইড। তাহলে এবার অ্যাসাইল হ্যালাইড বেনজিনের সাথে রিঅ্যাকশন, এন্ড এটাও একইভাবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডই থাকলো, আর এখানে প্রডিউস হবে অ্যাসাইল বেনজিন। আর অ্যাসাইল বেনজিনটা হবে COR, অ্যাসাইল বেনজিন হবে COR, কারণ সেই ঘুরে ফিরে হাইড্রোজেন আর হ্যালোজেন মিলিয়ে হাইড্রোজেন হ্যালাইডই তো হবে। এর হাইড্রোজেন আর হ্যালোজেন যেই হ্যালোজেন দেখতে কেন, হাইড্রোজেন হ্যালোজেন হাইড্রোজেন হ্যালাইড হবে। তো হ্যালোজেন গেলে কি থাকে? RCO না, RCO। তো RCO এর মধ্যে এই যে COR হয়ে যাবে, কারণ এই RCO এর স্ট্রাকচারটা হলো এইরকম।
আরসিওটা এরকম, আরসিও এক্সটা এরকম, তো কাটা গেছে তো এখানে। আমি একটা কথা মাঝে মাঝে বলবো, কাটার জায়গা জোড়া লাগে, অর্থাৎ যেখানে কাটা যায় সেখান থেকে যায় জোড়া লাগে। তো কার্বন কাটা গেছে, কার্বন যায় জোড়া দিছে, কার্বন অক্সিজেন অ্যালকাইল, তাহলে প্রডিউস হলো অ্যাসাইল বেনজিন, যার এক্সাম্পল বেনজিন ভার্সাস CH3COCl, এই যে CH3COCl, তাহলে এটার নাম হলো অ্যাসিটাইল ক্লোরাইড। জেনারেলি হলো অ্যাসাইল, সবাই বলে অ্যাসাইল, কিন্তু এর মধ্যে এটার নাম হলো অ্যাসিটাইল, কারণ সে অ্যাসিটিক অ্যাসিড থেকে আসছে। অ্যাসিটাইল বেনজিন প্লাস অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন যখন হয়, একইভাবে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডেরই প্রেজেন্সে হবে, আর দেন কি প্রডিউস হবে, COCH3 এখন প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, COCH3 আর এর জায়গায় CH3 শুধু এখন, তাহলে হলো অ্যাসিটাইল বেনজিন। আচ্ছা স্যার, এই দুইটা রিঅ্যাকশনের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কেন ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ হচ্ছে? মানে ফ্রিডল ক্যাপ রিঅ্যাকশন মানে ক্যাটালিস্ট ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ফ্রিডল ক্যাপ রিঅ্যাকশন অর্থাৎ অ্যালকাইলেশন এন্ড অ্যাসাইলেশন দুইটাই হবে কিসের প্রেজেন্সে, ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডেরই প্রেজেন্সে। এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটাও সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এটাও ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখানে শুধু অ্যালকাইল হ্যালাইড, এটাতে অ্যাসাইল হ্যালাইড, এবং এই দুই জায়গায় কার্বনের থেকে হ্যালোজেন কে তোমার ছাড়াইতে হইতেছে। এখানেও কার্বনের সাথে হ্যালোজেনের বন্ড ব্রেক করছে, এখানেও কার্বনের সাথে হ্যালোজেনেরই বন্ড ব্রেক করছে। বন্ড ব্রেকটা কিন্তু দুই জায়গায় একই, এবং এই বন্ডটা ব্রেক করতে কার হেল্প লাগে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হেল্প লাগে, যার কারণে দুই জায়গাতেই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দেখতেছো, অর্থাৎ দুইখানেই ক্যাটালিস্ট হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে ফ্রিডল ক্যাপ রিঅ্যাকশন হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, একটা অ্যালকাইলেশন আর একটা হচ্ছে অ্যাসাইলেশন। এটা হচ্ছে অ্যালকাইলেশন আর এটা হচ্ছে অ্যাসাইলেশন। এখন আমরা এরও মেকানিজম দেখতে হবে, তবে অ্যালকাইলেশনের মেকানিজমটাই আসবে, অ্যাসাইলেশন হলো সিলেবাসে নাই, কিন্তু তারপরও আমাদের জেনে রাখতে হয় আর কি। আছে হলো অ্যালকাইলেশন, তো অ্যালকাইলেশন মেকানিজম দেখবো। কোনটা মেকানিজম দেখবো, এই রিঅ্যাকশনের, যে বেনজিন মিথাইল ক্লোরাইড ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে মিথাইল বেনজিন হবে প্লাস HCl হবে। দ্যাট মিন্স বেনজিন কি করে মিথাইল বেনজিনের দিকে হলো, কিভাবে এই সাবস্টিটিউশনটা হলো সেটা শো করতে হবে। এখন প্রেসার কিভাবে এটা হয়, এটা যেটা হয় যে এই যে মিথাইল ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এট ফার্স্ট তার নিজেরা ফাংশন করে। ইলেকট্রোফাইল কি, মিথাইল, মিথাইল কে জেনারেট করবে, মিথাইল ক্লোরাইড। ইলেকট্রোফাইল ছিল নাইট্রো, কে জেনারেট করছে, নাইট্রিক অ্যাসিড। ইলেকট্রোফাইল হলো মিথাইল, কে জেনারেট করবে, মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড জেনারেট করবে, কিন্তু কার সাহায্য নিয়ে করবে, যে ক্যাটালিস্ট আছে তার সাহায্য নিবে। ওই সময় নিচে সালফিউরিক অ্যাসিডের হেল্প, এবার নিবে হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের হেল্প। তাহলে মিথাইল ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফার্স্টে এই ইলেকট্রোফাইল প্রডিউস করবে। ইলেকট্রোফাইল মানে কি, মিথাইল পজিটিভ আয়ন তৈরি করবে। প্লাস এই মিথাইলটা পজিটিভ হওয়ার সময় এই ক্লোরিনটা তখন নেগেটিভ, আর এই নেগেটিভ ক্লোরিনটাই তখন অ্যালুমিনিয়াম নেয়ার অ্যাবিলিটি রাখে। অ্যালুমিনিয়াম তোমরা জানো যে তার অক্টেট ফিল আপ হয় না বলে সে অন্য কারো কাছ থেকে কোঅর্ডিনেট করতে পারে, বা অন্য কারোর সাথে দুইটা ইলেকট্রন নিতে পারে, কারো কাছে থেকে সে দুইটা ইলেকট্রন নিতে পারে, এবং সে ট্রাই করছে এটা। অ্যালুমিনিয়াম তিনটা ক্লোরিনের সাথে আরেকটা নেগেটিভ ক্লোরিন নেওয়া হয়ে গেছে, অ্যালুমিনিয়াম টেট্রা ক্লোরাইড মাইনাস, অর্থাৎ সে আরেকটা ক্লোরিনকে হোল্ড করতে পারে, এই অ্যাবিলিটি তার আছে।
তাইলে এইভাবে ইলেকট্রোফাইল প্রডিউস হয়ে গেল। অ্যালুমিনিয়াম ক্লোরাইড না থাকলে এটা কেমনে হইতো? এন্ড 2019 এ এটাই কোশ্চেন আসছে। 2019 এর এটাই কোশ্চেন আসছে যে ফিডল ক্যাপ রিঅ্যাকশনে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ইউজ করা হয়। 2019 এ আসছে, অর্থাৎ লাস্ট কোশ্চেনটাতেই। কোশ্চেনটা ছিল যে ফিডল ক্যাপ রিঅ্যাকশনে কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়। যদিও আমি কপি চেক করে দেখছি বেশিরভাগ স্টুডেন্ট কি করছে, মানে পুরাটা দেখাই দিচ্ছে, দরকার ছিল না। এই পর্যন্ত বলে সে অ্যান্সার করতে পারতো, তার আর বেশি দূর যাওয়া দরকার ছিল না। অনেকেই করছে অল্প, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট কি করছে, পুরোটা দেখাই দিচ্ছে, তারপরেও 2 মার্ক। আর যারা এখানে বলছে এইটুকু দেখাইছে তাদেরকে আমি 2 মার্ক দিয়ে দিচ্ছি, কারণ আসল ঘটনা তো এখানেই হয়ে গেছে যে কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করা লাগবে। তো যখন এই ইলেকট্রোফাইলটা প্রডিউস হয়ে গেল, সে যাবে কাকে অ্যাটাক করতে? বেনজিনকে। উদ্দেশ্য পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন নেওয়ার জন্য নিচে, তাই পাই ইলেকট্রন পাই সার্কেল থেকে ইলেকট্রন লস হয়েছে, পাই সার্কেল পজিটিভ হয়ে গেছে। যাবে কে? হাইড্রোজেন। আসবে কে? মিথাইল। এই যে যাওয়া আসার খেলা, দুইটা একসাথে এখন আছে। তো ওই স্টেটটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স। মানে ইলেকট্রোফাইল আগে জেনারেট হয়, পরে সিগমা কমপ্লেক্স হয়। নাইট্রেশনে হইছে, এখনো হইছে। এবার সিগমা কমপ্লেক্স, ওই যে ক্যাটালিস্ট যে কিছুক্ষণের জন্য ক্লোরিনকে শেল্টার দিছে, মাইনাস ক্লোরিনকে, কতক্ষণ আর রাখবে? তখন ওই মাইনাস ক্লোরিন এখান থেকে প্লাস হাইড্রোজেন নিয়ে যাবে। প্লাস হাইড্রোজেন নেওয়া মানে কি, এই হাইড্রোজেনও যাবে, সঙ্গে প্লাসও যাবে, যার কারণে শেষ পর্যন্ত পাই সার্কেল ফিল আপ হয়ে যাবে, এন মিথাইল থেকে যাবে। হাইড্রোজেন প্লাস চলে গেছে, ক্লোরিন মাইনাস বাইরে এসে তারপরে স্কেল বানিয়ে দিছে, ক্লোরিন মাইনাস তখন বেরিয়ে আসছে এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড তার আগের অবস্থায় চলে গেছে। তো এই হচ্ছে ফ্রিডল ক্যাপ রিঅ্যাকশনের মেকানিজম। এটা হচ্ছে ফ্রিডল ক্যাপ রিঅ্যাকশনের মেকানিজম, and these are electrophilic substitution reaction of benzene. সো আজকে লার্নিংটা কি, যে ফার্স্ট অফ অল অ্যারোমেটিক কম্পাউন্ড কি, হোয়াট ইজ অ্যারোমেটিক কম্পাউন্ড, দেন হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের কন্ডিশন কি, ক্লাসিফিকেশন কি, অ্যারোমেটিসিটি কি, ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, এন্ড ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোনগুলো, সেই রিঅ্যাকশন জানা, এন্ড এট দ্য সেম টাইম নাইট্রেশন এন্ড ফ্রিডল ক্যাপ হলে তার মেকানিজম সহই জানা, রিঅ্যাকশন মেকানিজম অলসো জানা। ঠিক আছে, তো এই হলো আজকের ক্লাস।